সভাপতিকে গুলি করে হত্যা, বাঘাইছড়িতে ৭ জন নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারে যৌথ বাহিনীর অভিযান। নাইকো মামলার নথি চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ, অভিযোগ গঠনের শুনানি প্রায় ২ সপ্তাহ মুলতবি। অসুস্থ বিএনপি নেত্রীকে জোর করে আদালতে আনা হচ্ছে, অভিযোগ আইনজীবীদের। ভোলার বিউটি বেগমের বিরুদ্ধে মামলার অভিযোগ খতিয়ে দেখে গাফিলতি পেল মানবাধিকার কমিশনও, তদন্ত কর্মকর্তাকে দোষলেন বাদীপক্ষের আইনজীবীও। সুনামগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার, জড়িত সন্দেহে আটক ৪, আলামত জব্দ। রাজনৈতিক কারণেই হত্যা, অভিযোগ স্বজনদের। এবং আইনের তোয়াক্কা না করেই হিমাগারে রাখা হচ্ছে ধারণ ক্ষমতার অতিরিক্ত আলু, যথাযথ তাপমাত্রার অভাবে নষ্টের আশঙ্কা। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ইমদাদুল হক। রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ৭ জন নিহতের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চরম আতঙ্কে রয়েছেন পাহাড়ি ও বাঙালিরা। কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না জানিয়ে চিরুনি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এদিকে হামলার ঘটনা খতিয়ে দেখতে বিভাগীয় প্রশাসন ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। জিতেন বড়ুয়ার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ছেলেকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়ে বুক ফাটা আর্তনাদ করেন ভিডিপি সদস্য আলামিনের মা। শোকের মাতম চলছে সহকারী প্রিজাইডিং অফিসার আমির হোসেনের পরিবারেও। উচিত বিচার তোরা করাইয়ে দিবি। এই যে বাবুটা তোরা দেখ ৩ মাস ফুটছে না হনো আমার নাতিনের, কি করবো সরকার, কি করবো সরকারে, সরকারের তোরা কি করে দিবি করবি। দুর্গম বাঘাইছড়ি উপজেলা জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অজানা হামলার আশঙ্কায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় পাহাড়ি ও বাঙালিরা। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন, তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাহাড়ের উপরে থেকে ওরা ব্রাশ করছে, ব্রাশ করার পরে তো সব অন্ধকার হয়ে গেছে, কোনো প্রশাসন নাই। আমার এই সাইডে গুলি গেছে, শরীরে লাগবে, এরপরে হাল্লা ছিল অনেক শুরু হয়েছে। এলাকার পরিস্থিতি আপাতত থমথমে রয়েছে, দেখে খুব শান্ত মনে হচ্ছে, কিন্তু ভেতরে খুব শান্ত নয় বলে মনে হচ্ছে আমার কাছে। লাশগুলো পোস্টমর্টমের জন্য গেছে, তারা পোস্টমর্টম শেষে ফিরে আসলে সুন্দরভাবে যেন দাফন হয়, সে সময় যেন কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না হয়, সেইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলেছি তারা যেন তৎপর থাকে। সন্ত্রাসী হামলায় প্রিজাইডিং কর্মকর্তা সহ ৭ জন নিহতের ঘটনার পর দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সন্ত্রাসীদের হামলা বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক জানান, সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। সম্ভাব্য যে সমস্ত জায়গায় তাদের অবস্থান হতে পারে সেই সমস্ত জায়গায় আমরা খুঁজে দেখছি এবং আমরা একটা কম্বিং অপারেশন করছি এবং কাউকে সামান্যতম ছাড় দেওয়া হবে না এবং তাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং কোনোভাবেই তারা যেন ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী আক্রমণ করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার সন্ধ্যায় ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে দুর্গম ৯ মাইল পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে প্রিজাইডিং কর্মকর্তা সহ ৭ জন নিহত এবং ১১ জন গুলিবিদ্ধ সহ ২৬ জন আহত হন। সময় সংবাদ, রাঙামাটি। রাঙামাটিতে হামলার সময় নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, পাহাড়ি এলাকা হওয়ায় ঘটনা ঘটেছে। সকালে চট্টগ্রামের সিএমএইচে আহতদের দেখতে গিয়ে কথা বলেন তিনি। এদিকে চিকিৎসাধীন ১০ জনের সবাই ভালো আছেন বলে জানিয়েছেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি। পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গোষ্ঠী এ ধরনের হামলা চালিয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। উপজেলা নির্বাচন থেকে ফেরার পথে রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের হামলায় ৭ জন নিহত হয়েছে, এছাড়া আরো ২৫ জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে ১৮ জনকে উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাতেই ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বাকি ১০ জনকে চট্টগ্রামের সিএমএইচ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে তাদের দেখতে চট্টগ্রামে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা। এই সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, পাহাড়ের নির্বাচন সুষ্ঠু হয়েছে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। যারা নির্বাচনের মালামাল নিয়ে কেন্দ্র থেকে চলে আসছিল তাদেরকে
সহায়তা করার জন্য বিজিবি ছিল, পুলিশ ছিল, আনন্দ বাহিনী ছিল। সংকীর্ণ রাস্তা তা দিয়ে পিছনে ফেরা এবং ঘুরে আসা তো কঠিন। এই সমস্ত সুযোগ নিয়ে তারা এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। অন্যদিকে 24 পদাতিক ডিভিশনের জিওসি জানান, যারা আহত হয়েছে তারা এখন সুস্থ আছে। পাহাড়ে আধিপত্য বিস্তার করার কারণেই বারবার এই ধরনের সংঘাতের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন রাঙামাটির সাধারণ মানুষজন। বাঘাইছড়ি সহ পার্বত্য এলাকার বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো হচ্ছে, কিন্তু এইবার যেটা হয়েছে আমাদের এই যে সরকারি যারা কাজে গেছে নির্বাচন কাজে, তাদের তো কোনো দোষ নাই, তাদের উপর কেনই অতর্কিত হামলাটা হইলো এটা আমাদের খুবই দুঃখজনক ব্যাপার। তবে পাহাড়ে যাতে সংঘাত বন্ধ হয় সেজন্য সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন রাঙামাটি সাধারণ মানুষজন। চট্টগ্রামের সিএমএস থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এদিকে একদিন না পেরোতেই রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকালে বিলাইছড়ি উপজেলার নিজ বাড়ি থেকে নৌকায় করে উপজেলা সদরে যাচ্ছিলেন আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গা। নৌকাটি আলিক্ষং এলাকায় পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আমাদেরকে অস্ত্র ঠেকাই রাখার পর শেষ মুহূর্তে ওনারা গুলি করে চলে গেছে। মাত্র 5 মিনিট না, 4 মিনিটের ব্যাপার। 4 মিনিটে একজনের জীবনটা শেষ করে গেল। 2টা আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে, একটা বাম চোখের উপরে আর একটা বুকে। কিসের আঘাত সেটা? এটা অনুমান করা হচ্ছে গুলির। পরবর্তী আইনগত ব্যবস্থা মামলা হবে, তারপরে তদন্ত হবে। বাংলার সময় আরো থাকছে। আধিপত্য বিস্তারের জেরে নরসিংদীতে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত 2, ভোলায় দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত 20, দোকানপাট ভাঙচুর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হবে আগামীকাল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ডাক্তার আবু নাসার রিজভী। তিনি জানান, অস্ত্রোপচার করবেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফিলিপ কো। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। জনাব ওবায়দুল কাদের সাহেবের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওনার প্রেশার, ডায়াবেটিস সবই কন্ট্রোলে আছে। মাউন্ট এলিজাবেথের ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল 10টায় ওনার বাইপাস সার্জারি হবে। ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অসুস্থতা সত্ত্বেও নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়াকে আজ জোর করে আদালতে হাজির করা হয় বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। যদিও বেগম জিয়ার আইনজীবীর এই অভিযোগ মানতে নারাজ দুদকের আইনজীবী। এদিকে বিএসএমএমইউ এর চিকিৎসক দিয়েই দ্রুত বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 1 এপ্রিল নাইকো দুর্নীতি মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। নাইকো দুর্নীতি মামলায় মঙ্গলবার বেলা 12টা 40 হুইল চেয়ারে করে কারাগার থেকে বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়। এরপর শুরু হয় আদালতের কার্যক্রম। শুনানির পুরো সময় বেগম জিয়ার পাশেই ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 1.5 ঘন্টার শুনানি শেষে মামলার কার্যক্রম 1 এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়। খারিজ করে দেন নথি চেয়ে বেগম জিয়ার আইনজীবীর আবেদনও। বেগম জিয়ার আইনজীবীর অভিযোগ, অনীহা সত্ত্বেও বেগম জিয়াকে মঙ্গলবার আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। ডাক্তার লিখে দিয়েছে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, কাস্টডিতে লিখে দিয়েছে, অতএব তাকে আদালতে উপস্থাপন করা ঠিক হবে না। ঠিক আজকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আদালতে আজকে তাকে হাজির করা হয়েছে। যদিও এই অভিযোগ সঠিক নয় বলে জানান দুদক আইনজীবী। আদালতে এই ধরনের কোনো আবেদনও তারা করেন নাই। তারা আদালতে অসুস্থতার বিষয়ে কোনো বক্তব্য দেন নেই, ইভেন কি আদালতে কোনো দরখাস্তও দেন নেই। এদিকে আদালত থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া খুবই অসুস্থ। দ্রুত বিএসএমএম এর চিকিৎসক দিয়ে বেগম জিয়ার চিকিৎসার দাবিও জানান তিনি। মেডিকেল বোর্ডের মধ্যে যারা কনসার্ন ডাক্তার, তার কনসার্ন ডাক্তারকে পাঠাতে পারে, পিজিডি ডাক্তার, তাকে দিয়ে তাকে দেখানো হোক।
কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের 14,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে 2007 সালে মামলাটি করে দুদক। বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একই মামলা হয়েছিল, কিন্তু উচ্চ আদালত মামলাটি খারিজ করে দেন। আদালত আদেশে বলেন, নাইকোর সঙ্গে শেখ হাসিনার সরকার আলোচনা করলেও দেশ বিরোধী শর্ত থাকায় কোনো চুক্তি করেনি শেখ হাসিনার সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোলার বিউটি বেগমের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ খতিয়ে দেখে গাফিলতি পেল জাতীয় মানবাধিকার কমিশনও। মঙ্গলবার সরেজমিনে মামলার তদন্ত প্রতিবেদনে উল্লেখিত ঠিকানা ভুয়া বলে প্রমাণ পান কমিশনে নিযুক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফাইজুল কবির। এই ঘটনার জন্য মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাকেই দায়ী করলেন তিনি। এদিকে মিথ্যা মামলার দায় তদন্ত কর্মকর্তার উপর চাপিয়ে দিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। ভোলার বিউটি বেগমের বিরুদ্ধে মামলার অভিযোগ ও তদন্ত প্রতিবেদনের সত্যতা যাচাই করতে মঙ্গলবার সকালে লালবাগে যান জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক। সেখানে ছিলেন লালবাগ থানা পুলিশের একাধিক কর্মকর্তা। মামলার নথি ও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা লালবাগ রোডের 166 নম্বর বাসার বাসিন্দা ও এর আশপাশের দোকানীদের সাথে কথা বলে বাদী আলী হোসেনকে পাওয়া যায়নি। এছাড়া আসামিদের ঠিকানা হিসেবে ব্যবহার করা 202 নম্বর হোল্ডিংয়ে কোনো বাসা নেই নবাবগঞ্জে। 110 পর্যন্ত আছে, ওনারা আনছে 202 অথবা 220, মানে 202 কি হ্যাঁ এরকম নাই। আজকে জিজ্ঞেস করছে যে আগে কি তদন্তের জন্য আসছিল বা আলী হোসেন নামে কোনো লোককে ভাড়া ছিল না, আমার বলছি না এই বাসা থাকে না। আলী হোসেন সম্পর্কে জানতে চাইছে। আলী হোসেন সম্পর্কে তো আমরা কিছু জানি না, বাট ওনাকে চিনিও না আমরা। মামলার মেডিকেল রিপোর্টের সত্যতা খুঁজতে মানবাধিকার কমিশনের দল যায় ঢাকা মেডিকেলের পরিচালকের কার্যালয়ে। প্রাথমিকভাবে মামলাটি মিথ্যা বলেই মনে করছে কমিশন। আলী হোসেন নামে কেউ এখানে ভাড়া নেই এবং কখনো ভাড়াটিয়া হিসেবে ছিল না। ইনকোয়ারি অফিসার এটা নিউ বলেছেন এবং এখানে কিছুটা নেগলিজেন্সি আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি। সবগুলো এভিডেন্স আমরা নিয়েছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আলী হোসেনের করা মামলাটি ভুল ঠিকানা ব্যবহার করেছে আলী হোসেন তার নিজের নামে এবং আসামিদেরও ভুল ঠিকানা দিয়ে একটা মিথ্যা মামলা করেছে। এদিকে ঢাকার দায়ের করা এই মামলায় জামিন পাওয়া বিউটি বেগমের পরিবারকে আবারও মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে আলী হোসেন। এভাবে মামলা দিয়ে কোনো মানুষকে যেন হয়রানি করা না হয় সেজন্য আইনজীবী ও পুলিশের কর্মকর্তাদের সতর্ক হওয়ার পরামর্শ মানবাধিকার কমিশনের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। এই ঘটনায় প্রধান সন্দেহভাজন সেলিমকে রক্তাক্ত পোশাক সহ আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। পরে আরও 3 জনকে আটক করে পুলিশ। জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানান, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে পাশের মঙ্গলকাটা বাজারে যাবার পর নিখোঁজ হন জয়নাল আবেদিন। পরদিন মঙ্গলবার ভোরে পাশের এলাকার একটি বিদ্যালয়ের সামনে জয়নাল আবেদিনের রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। হঠাৎ করে তারই খবরটা শুনে এই এলাকার মানুষ সবাই দুঃখিত। আমার ভাই শত্রু বাড়িছে কয়েকটা বড় বড় আমার গ্রামের মধ্যে বড় বড় নেতা ফাতারা আছে, আমার বাইরে সানা হেরা বালা এই শত্রু আমার বাইরে মারছে। আমরা এই বিচার চাই গো। এদিকে ঘটনার পর রক্তাক্ত পোশাক ও ছুরিসহ সন্দেহভাজন হিসেবে সেলিম নামে স্থানীয় এক যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করেন এলাকাবাসী। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও 3 জনকে আটক করে পুলিশ। এই ঘটনার সাথে যেই থাকুক না কেন এটা একদম দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, আইনের আওতায় আসবে, কেউ রেহাই পাবে না। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করব। নিহত জয়নাল আবেদিন সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সময় সংবাদ, সুনামগঞ্জ। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। সকালে রায়পুরা উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মির্জারচর ইউনিয়নের চেয়ারম্যান জাফর ইকবাল মানিক ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফারুকুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলেছিল। এ নিয়ে দফায় দফায় কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। এরই জের ধরে সকালে দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন আরও 5 জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে আনা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন ফারুক যখন ফেল করছে তখন এই ঝগড়া শুরু হয়েছে। আদিবাসীকে ব্যস্ত করে
ফারুক চেয়ারম্যান উনি আমার মামাতো ভাই ইকবালরা এই জায়গার মধ্যে ঠেকায়া পিস্তল দিয়ে গুলি করছে আর বন্দুক দিয়ে গুলি করছে সারা শরীরের মধ্যে দুইজন আমানুল্লাহ আর হইলো আপনার ইকবাল এই দুইজনকে গুলি করে মারছে। একটি গ্রুপ তারা ওই চরে এসে চর দখলের চেষ্টা করে এবং অন্য গ্রুপ তারা সেটাকে প্রতিহত করে। প্রতিহত করতে গিয়ে দুই গ্রুপের ভিতরে বিভিন্ন মারামারি বা অন্যান্য যে ঘটনাগুলো ঘটে, এই অপরাধ সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আইনের আওতায় আনার গ্রেপ্তার করার যে কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছি। ভোলায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 20 জন আহত হয়েছেন। সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় আটক করা হয়েছে 9 জনকে। প্রত্যক্ষদর্শীরা জানান, তজুমুদ্দিন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হক দেওয়ানের সঙ্গে বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন দুলালের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গতরাত 12টার দিকে ফজলুল হক দেওয়ানের কর্মীরা উত্তর বাজারে বিদ্রোহী প্রার্থী মোশাররফের নির্বাচনী অফিসে ভাঙচুর চালায়। এ সময় উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আজ সকাল পর্যন্ত দফায় দফায় চলে এই সংঘর্ষ। ভাঙচুর করা হয় উভয় পক্ষের 4টি নির্বাচনী অফিস ও 2টি দোকান। এতে আহত হন অন্তত 20 জন। এদিকে উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে মিঠাপুকুরে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন বিক্ষোভধারা। এ সময় তারা ঢাকা রংপুর সড়কে বিক্ষোভ মিছিল করে। এতে দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, মিঠাপুকুর উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে সোমবার আওয়ামী লীগ নেতা রাশেদুল হকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় প্রতিপক্ষের লোকজন। এর ঘটনায় দায়ীদের বিচার দাবি করা হয় কর্মসূচিতে। চট্টগ্রামে নিজ দোকান থেকে এক নারী ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে নগরের হালিশহর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে বাড়ি না ফেরায় সকালে লাকি আক্তারের KS স্পাইসি ফাস্টফুডের দোকানে যান স্বজনরা। সেখানে গিয়ে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। দোকানের কর্মচারী খালেদ নূর লাকিকে হত্যা করেছে বলে দাবি করেছেন স্বজনরা। ঘটনার পর থেকে অভিযুক্ত খালেদ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে জামায়াত সম্পৃক্ততা সহ বিভিন্ন অভিযোগ এনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জের সচেতন নাগরিক সমাজ। সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক রাব্বি মিয়ার কাছে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা। মেয়র আইভীর বিরুদ্ধে সাগর রুনি ও তনু হত্যা নিয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করে বিতর্কিত বক্তব্য, ওসমান পরিবারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, জামায়াত সম্পৃক্ততা সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হয়েও প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে কুৎসা রুটিয়ে নারায়ণগঞ্জকে অশান্ত করার অপচেষ্টা সমর্থন দিয়ে যাচ্ছেন মেয়র আইভী, যা দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপিতে সই করেন রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। মেয়র সেলিনা হায়াত আইভী এবং তার আমন্ত্রণে নারায়ণগঞ্জে আসা কিছু জামাত শিবিরের দোসররা তাদের দিনের পরের দিনের বক্তব্য, ওসমান পরিবারকে সম্পর্কে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে এবং তথা নারায়ণগঞ্জের মানুষের সম্মানহানি করা বক্তব্যের বিরুদ্ধে আমরা আজকে এক হয়েছি যে এটা আর চলতে দেওয়া যায় না। ইট শুড বি স্টপ। এটাকে থামানো উচিত, নাহলে নারায়ণগঞ্জের মানুষ আমরা বারবার বিব্রত হচ্ছি তাদের এই কারণে। স্মারকলিপিটি দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখিত হয়েছে, আর সেই কারণেই আমি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেটা প্রেরণ করব, যাতে করে স্মারকলিপিটি মাননীয় প্রধানমন্ত্রীর গোচরে আসে। শরীয়তপুরে জেলে পরিবারের মাঝে VGF-এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিটি পরিবারকে 40 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে মাত্র 33 থেকে 34 কেজি করে। এছাড়া বিতরণ করা চাল দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ করেছেন জেলেরা। অভিযোগের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা স্বীকার করলেও খাদ্য গুদাম কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের তথ্য ও ছবিতে রিপোর্ট।
ইলিশ রক্ষায় মার্চ থেকে এপ্রিল পর্যন্ত 2 মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের সহায়তায় প্রতি পরিবারকে 40 কেজি করে চাল দেয় সরকার। এ লক্ষ্যে শরীয়তপুরের নড়িয়া খাদ্য গোডাউন থেকে বুধবার কেদাপুর ইউনিয়নের জেলেদের চাল দেয়া শুরু হয়। তবে 40 কেজির পরিবর্তে দেয়া হচ্ছে 33 থেকে 34 কেজি চাল। বিতরণ করা চাল দুর্গন্ধযুক্ত এবং খাওয়ার উপযুক্ত নয় বলেও অভিযোগ জেলেদের। বাইরে 34 কেজি চাল হয়েছে, এরা প্রত্যেকের এরকম কম দিতেছে। 3-4 বছর আগে চাল দেন, আমরা এই চালের ভাত খাইতে পারি না। ওজনে কম দেওয়ার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য স্বীকার করলেও অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান। 30 কেজির যে বস্তা আছে ওইটা আমরা মাপতে দেয় তো আধা কেজি 1 কেজি কমতে পারে, বালতিটা মাপি। তবে দুর্গন্ধযুক্ত চালের বিষয়ে ভূমখাড়া ইউপি চেয়ারম্যানের কথায় উঠে আসে দুর্নীতির চিত্র। সরকারি কোনো কাজে বরাদ্দ দেওয়া চাল খাবারের উপযোগী না হওয়ায় কম টাকায় খাদ্য গুদামে বিক্রি করে শ্রমিকদের পারিশ্রমিক দিতে হয় ইউপি চেয়ারম্যানদের। সেই চালেই সরকারি নতুন কোনো বরাদ্দ এলে সরকারের কাছে আবারও বিক্রি করা হয় চড়া দামে। এভাবেই বছরের পর বছর খাদ্য গুদামে পড়ে থাকায় চাল দুর্গন্ধযুক্ত হয়। এই 50 সাল বাদ দিয়ে এই গোডাউনের এনে দালাল আছে, এক কাছে বেশি দেয় 18,000 টাকা টন। সরকার যখন এই নতুন বরাদ্দ চাল কিনের দেয়, ঘোষণা দেয়, তখন ওইটা দেখা যায় এই চাল কিনছে, নতুন চাল কিনছে। অনিয়মের বিষয়ে কথা বলতে রাজি হননি উপজেলা খাদ্য গুদামের এই কর্মকর্তা। খাদ্য অধিদপ্তরের যে মহাপরিচালক আছে তার কাছে যান, মানে আপনাদের সুন্দর করে বুঝায় বলে দিবেন। জেলায় সরকারিভাবে 1912 জন জেলে পরিবারকে বিজিএফ এর চাল দেয়া হয়। সময় সংবাদ, শরীয়তপুর। সিলেটে গোয়াইঘাটে মা ছেলে সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া মানিকগঞ্জগামী ট্রাক শিবালয়ের ফলসাটিয়া এলাকায় এক পথচারীকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। মাগুরার সদর উপজেলার হুলিনগর এলাকায় বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সংঘর্ষ হয়, এতে ট্রলিটি উল্টে ঘটনাস্থলেই এর চালক নিহত হন, আহত হন 8 জন। ফেনীতে লস্করহাটে সিএনজি অটোরিকশা উল্টে 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সিলেটের কোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মা ও ছেলে। এদিকে ট্রাফিক সপ্তাহের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরলেও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা যায়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। নজরদারি বাড়ানো না গেলে সড়কের মৃত্যুর মিছিল থামানো যাবে না বলেও মনে করেন তারা। দুপুরের সময় সংবাদকে কথা বলেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সাইফুন নেওয়াজ। ট্রাফিক সপ্তাহ অর্থাৎ শৃঙ্খলার জন্য বাট সেফটির জন্য যে চেকগুলো করতে হয় পুলিশের, সেটা কিন্তু হয় না, যার ফলে দেখা যায় সড়ক দুর্ঘটনা কিন্তু আমার এই শৃঙ্খলা সপ্তাহের মাঝেও ঘটে যায়। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে আমার পুলিশের যে নিয়ন্ত্রণ সেটাও কিন্তু দুর্ঘটনা কেন্দ্রিক হচ্ছে না, আপনার রাস্তা যেটা তৈরি করছি সেটাও কিন্তু নিরাপত্তার বিষয়গুলো চেকিং হচ্ছে না, জনগণের অসচেতনতা তো রয়েছে। যদি আমরা দীর্ঘমেয়াদী সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে অবশ্যই আমার যেমন পুলিশকে যেমন তার আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, ইঞ্জিনিয়ার যারা তাদের সেফটি সিকিউরিটি রাস্তা ঠিক আছে কিনা, ইঞ্জিনিয়ারিং সব আইটেম ঠিক আছে সেটা চেক করতে হবে এবং জনগণকে সচেতন করার জন্য উদ্যোগ নিতে হবে, অর্থাৎ একটা সমন্বিত একটা কার্যকর পদক্ষেপ নিতে হবে আমাদের। কক্সবাজারে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে নিহত ইয়াসিন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, মারা গেছে বন্দুকযুদ্ধে। ভোরে টেকনাফ উপজেলার হাবিরছড়া পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় টেকনাফে মাদক বিক্রি করছে একদল মাদক ব্যবসায়ী, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে, পুলিশও পাল্টা গুলি করে। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইয়াসিন আহমেদকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে 10,000 পিস ইয়াবা, 2টি দেশীয় এলজি ও 9 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নড়াইলে 2 শিশু সহ 3 জনকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেফতার 3 বখাটেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে সদর উপজেলার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোর্শেদুল আলম এই আদেশ দেন। এর আগে অভিযুক্ত মিঠু সহ 3 আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। মামলার বিবরণে জানা যায়, প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে গত 15 মার্চ সদর উপজেলার সিঙ্গিয়া গ্রামে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাবেয়াকে নিজ বাড়ি থেকে তুলে আনার চেষ্টা করে মিঠু ও তার সহযোগীরা। এ সময় বাধা দিলে মেয়েটির ছোট বোন ও দাদি সহ 3 জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এই হামলার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। রাজশাহীতে রেলওয়ে এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকালে নগরীর 4খুঁটা এলাকা থেকে রেল লাইনের দুপাশে অভিযান শুরু হয়। এ সময় অন্তত 2 শতাধিক বসত বাড়ি ও দোকান গুঁড়িয়ে দেয়া হয়।
কর্তৃপক্ষ জানায় রেলওয়ের গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ডাবল লাইন স্থাপন সহ ভূমি দখলমুক্ত করতে অভিযান শুরু করা হয়েছে। উচ্ছেদ চলাকালে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রেলওয়ে, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেলের জমি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শ্রম আইন ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে দিনাজপুরের হিমাগারগুলোতে চলছে আলু সংরক্ষণ কার্যক্রম। বস্তায় 50 কেজির পরিবর্তে রাখা হচ্ছে দ্বিগুণ আলু। এতে উপযুক্ত তাপমাত্রার অভাবে আলু নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। বস্তায় 50 কেজির পরিবর্তে রাখা হচ্ছে 85 থেকে 100 কেজির বেশি আলু। এই বাড়তি ওজন পরিবহন করতে বাধ্য হচ্ছেন দিনাজপুরের হিমাগার শ্রমিকরা। এক্ষেত্রে মানা হচ্ছে না শ্রম আইন ও আদালতের নির্দেশনা। খোঁজ নিয়ে জানা যায়, বস্তা হিসেবে হিমাগার ভাড়া ও শ্রম মজুরি নির্ধারণ হওয়ায় প্রতিটি বস্তায় দ্বিগুণ পরিমাণ আলু রাখছেন হিমাগার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এখানে আনে আমাদেরকে 110 কেজি, 115 কেজি, 90 কেজি এরকম বস্তা দিচ্ছে। কেন 100 কেজি বস্তা ওঠা যায়? জান আমাদের ফাটি যাচ্ছে না, এভাবে লেবার ঘুরে চলে যাচ্ছে। এ বিষয়ে অনেক হিমাগার মালিক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কেউ কেউ বলছেন, আদালতের নির্দেশনা মানতে গিয়ে লোকসানের আশঙ্কা করছেন তারা। কিছু কিছু কোল্ড স্টোরেজে আগের মতোই বড় বস্তা নিচ্ছে, যার কারণে আমরা 50 কেজি যারা বস্তা ঢুকাচ্ছি সুপ্রিম কোর্টে আইনকে শ্রদ্ধা করে, তারা আমরা লুজার হয়ে যাচ্ছে। আদালতের নির্দেশনা অমান্য করে হিমাগারে আলু সংরক্ষণের বিষয়ে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অতি শীঘ্রই এ বিষয়ে অবগত করে একদিনের মধ্যে তো মোবাইল কোর্টে আমরা চলে যেতে হবে আর কি। গত বছর শ্রম আইন অনুযায়ী হিমাগারে লোড আনলোড এবং উপযুক্ত তাপমাত্রা রক্ষার স্বার্থে প্রতি বস্তায় 50 কেজির বেশি আলু রাখার উপর নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। দিনাজপুরে 12টি হিমাগারে 72,000 মেট্রিক টন আলুর ধারণ ক্ষমতা রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। নাটোরে একটি মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে 3টি গোডাউন। সকালে শহরের আলাইপুরের IBS মার্কেটে অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, ওই মার্কেটের একটি গোডাউনে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানের গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই পুড়ে যায় 3টি গোডাউনের সব মালামাল। এদিকে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের দুপাশে 2000 অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকের নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় সড়কের দুপাশে 37 কিলোমিটার জুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করে উচ্ছেদ শুরু হয়। প্রথম দিনে গুড়িয়ে দেওয়া হয় 3 শতাধিক অবৈধ স্থাপনা। উচ্ছেদে অংশ নেয় পুলিশ, র্যাব, বিদ্যুৎ ও গ্যাস, সড়ক বিভাগের কর্মীরা। আগামী 7 দিনের মধ্যে বাকি স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাকরি স্থায়ীকরণের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ। দুপুরে শহরের দয়াময়ী মোড় চত্বরে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন সংগঠনের জেলা সভাপতি সাধারণ সম্পাদক পাবেল আহমেদ ও জেসমিন আক্তার সহ সাধারণ কর্মীরা। এ সময় বক্তারা 2 লক্ষ ন্যাশনাল সার্ভিস কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি ও চাকুরি স্থায়ী করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অভিন্ন 54টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামীকাল নওগাঁ থেকে তিস্তা অভিমুখে লং মার্চ করবে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। দুপুরে নওগাঁয় আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়। এর আগে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন করা হয়। এতে অংশ নেন জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন বকুল, কবি রঘু শেঠ, নরেন পাহান সহ অনেকে। কর্মসূচিতে বক্তারা আলোচনার মাধ্যমে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিস্তা অভিমুখে লং মার্চে বিভিন্ন পয়েন্টে পথসভা করার ঘোষণা দেন নেতৃবৃন্দ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাঙ্গামাটিতে আবারও সন্ত্রাস। বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা। বাঘাইছড়িতে 7 জন নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারে যৌথ বাহিনীর অভিযান। নাইকো মামলার নথি চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ। অভিযোগ গঠনের শুনানি প্রায় 2 সপ্তাহ মুলতবি। অসুস্থ বিএনপি নেত্রীকে জোর করে আদালতে আনা হচ্ছে, অভিযোগ আইনজীবীদের। ভোলার বিউটি বেগমের বিরুদ্ধে মামলার অভিযোগ খতিয়ে দেখে গাফিলতি পেল মানবাধিকার কমিশনও। তদন্ত কর্মকর্তাকে দোষ দেন বাদীপক্ষের আইনজীবীও। সুনামগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার। জড়িত সন্দেহে আটক 4, আলামত জব্দ। রাজনৈতিক কারণেই হত্যা, অভিযোগ স্বজনদের।
এবং আইনের তোয়াক্কা না করেই হিমাগারে রাখা হচ্ছে ধারণ ক্ষমতার অতিরিক্ত আলু, যথাযথ তাপমাত্রার অভাবে নষ্টের আশঙ্কা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।